ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা ক্লাস 11-এ একটা নতুন পার্টের বিষয়ে আলোচনা করব। অলরেডি আমরা আগে ইউনিট 2 এর অর্থাৎ স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এবং অ্যানিম্যালস, সেটার যে অ্যানিম্যালস পার্টটা ছিল, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস, সেটার ককরোচ পার্টটা আমরা অলরেডি পড়েছি। ককরোচের আমরা অ্যানাটমি এবং মরফোলজি দুটো বিষয় কমপ্লিট করেছি। এরপর আমরা মূলত সেই স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস তার অপর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যানিমাল টিস্যুস বা প্রাণী কলা, সেটার বিষয়ে আমরা মূলত আলোচনা করব। অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলার বিষয়ে আলোচনা শুরু করার পূর্বে আগে কিন্তু আমাদের জানতে হবে যে কলা কাকে বলে বা টিস্যু কাকে বলে। যদি টিস্যুর ডেফিনেশন আমাদের বলতে হয় তাহলে টিস্যুর ডেফিনেশনে বলা হয় যে টিস্যু ইজ এ গ্রুপ অফ সেল হ্যাভিং সিমিলার শেপ অ্যান্ড সিমিলার ফাংশন অ্যান্ড অলসো সিমিলার অরিজিন। অর্থাৎ একগুচ্ছ কোষ তাদের উৎপত্তি যখন এক জায়গা থেকে হবে, তারা যখন একই রকমের কাজ সম্পন্ন করবে এবং তাদের শেপ অর্থাৎ আকৃতিটা একই রকমের যখন হবে, তখন সেই একগুচ্ছ কোষকে আমরা কিন্তু কলা বলবো। এবং এই কোষ থেকে কলা যে সৃষ্টি হয়, এটা হওয়ার মুখ্যত কারণ হচ্ছে কোষের ভেতরে যে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমের মধ্যে আবার বিভিন্ন প্রকারের পদার্থ থাকে। তা সেই প্রোটোপ্লাজম এবং তার মধ্যে থাকা পদার্থগুলো ভিন্ন ভিন্ন রকমের কাজ কিন্তু প্রদর্শন করে। সেই কাজের ভিন্নতার জন্যই কিন্তু আলটিমেটলি কোষ থেকে কলার সৃষ্টি হয়েছে। যেমন কোষের প্রোটোপ্লাজম কখনো দেখা যাচ্ছে পরিবহন ক্রিয়া সম্পন্ন করছে, কখনো দেখা যাচ্ছে সেটা শোষণ ক্রিয়া সম্পন্ন করছে, কখনো সেটা ক্ষরণ ক্রিয়া সম্পন্ন করছে, কখনো সেটা অন্য কোনো একটা ক্রিয়া সম্পন্ন করছে। এই ক্রিয়ার তারতম্যের জন্যই কিন্তু আলটিমেটলি কোষ থেকে সৃষ্টি হয়েছে কলা, যেটা আমরা কিন্তু অলরেডি পড়েছি যে অনেকগুলো কোষ নিয়ে তবে তৈরি হয় টিস্যু বা কলা। যেমনটা অনেকগুলো ইট নিয়ে আমাদের বাড়ির একটা দেওয়াল তৈরি হয়, ঠিক তেমনি অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় কলা। আবার অনেকগুলো কলা নিয়ে তৈরি হয় কি না, অনেকগুলো কলা নিয়ে তৈরি হয় অঙ্গ বা অর্গ্যান। আবার অনেকগুলো অর্গ্যান নিয়ে তৈরি হয় অর্গ্যান সিস্টেম বা অঙ্গতন্ত্র। আমাদের ক্লাস 11-এ বেশ কিছু অর্গ্যান সিস্টেম পড়তে হবে হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যান ফিজিওলজিতে। তা আপাতত আমরা কিন্তু এই টিস্যুর বিষয়ে আলোচনাটা করছি এবং সেটাও আমরা কিন্তু স্পেশালি অ্যানিমাল টিস্যুর বিষয়ে পড়ছি। যখন আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস এর বিষয়ে পড়বো, তখন আমরা কিন্তু প্ল্যান্ট টিস্যুর কথা পড়বো। আপাতত অ্যানিমাল টিস্যুর যদি একটা ডেফিনেশন বলতে হয় তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এ গ্রুপ অফ অ্যানিমাল সেলস having similar origin and shape and also function, যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ এই গ্রুপ অফ সেল মানে হচ্ছে গ্রুপ অফ অ্যানিমাল সেল, কথার মানে একগুচ্ছ প্রাণী কোষ যখন তারা দেখা যাচ্ছে তাদের হ্যাভিং সিমিলার অরিজিন, তাদের উৎপত্তিটা এক। 10টা কোষ নিয়ে একটা কলা তৈরি হয়, সেই কলাটার 10টা সেলই একটা পার্টিকুলার সেল থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে এবং তাদের শেপ অর্থাৎ আকৃতিগুলো একই রকমের হবে। এবং আরেকটা কি বলা হচ্ছে না, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তারা সিমিলার ফাংশন পারফর্ম করবে। তারা প্রত্যেকে একই রকমের কাজ করবে যাতে তারা 10টা বা 15টা কোষ সম্মিলিত ভাবে একটাই কিন্তু কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এই হয়ে গেল অ্যানিমাল টিস্যুর ডেফিনেশন, যেখানে আমরা বলছি কি না, একগুচ্ছ প্রাণী কোষ যখন একই রকমের কাজ করবে, তাদের আকৃতি একই রকম হবে এবং তাদের উৎপত্তি একই রকম হবে, তখন সে একগুচ্ছ কোষকে আমরা কিন্তু কলা বলবো। সেগুলোকে আলাদা করে কোষ বলবো না। এবং এই প্রাণী কলা কিন্তু নিম্ন শ্রেণীর, একদম নিম্ন শ্রেণী বলতে মূলত পরিফেরা, যদি পরিফেরা পর্বের কথা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বডি অর্গানাইজেশন হচ্ছে সেলুলার লেভেলের। অর্থাৎ কোষ রয়েছে, কোষ মিলে কিন্তু কলা তৈরি হয়নি, কিন্তু পরিফেরার পর থেকে যত ফাইলাম আছে, নিডারিয়া, টিনোফোরা, এরকম করে করে একদম কর্ডাটা পর্যন্ত সবাইয়ের দেহেই কিন্তু অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলা রয়েছে। তা আমরা মূলত এই পার্টটাতে সেই অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলা তার কি করব না, সেই প্রাণী কলার প্রকারভেদ আমরা পড়বো, টাইপস আমরা দেখবো।
যদি টাইপস করি তাহলে দেখতে পাবো যে প্রাণী কলা মূলত 4টে প্রকারের হয়। একটা হচ্ছে আবরণী কলা বা যেটাকে এপিডার্মাল টিস্যু বলা হয় বা এটাকে এপিথেলিয়াল টিস্যুও বলা হয়। বা এটাকে অনেক সময় এপিডার্মিসও বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা ভাগ। 4 রকমের মোট হয়, যার মধ্যে একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বা এটাকে বলা হয় কি, এটা আবরণী কলা। এটাকে আবরণী কলা বলার মুখ্যত কারণ হচ্ছে এটা আমাদের টোটাল বডির যে কভারিং, আমাদের সারা দেহের যে আবরক যেটাকে আমরা স্কিন বলছি, সেইটা কিন্তু ওই আবরণী কলা দিয়ে তৈরি হয়েছে। এছাড়া আমাদের দেহের ভেতরে যে সমস্ত ইন্টারনাল অর্গান আছে, যেগুলোকে আমরা অভ্যন্তরীণ অঙ্গ বলে থাকি, সেই অঙ্গগুলোরও কিন্তু আউটার লাইনিং এবং ইনার লাইনিং দুই জায়গাতেই মূলত দেখতে পাওয়া যাবে আবরণী কলাকে। হ্যাঁ, অর্থাৎ এই আবরণী কলা বলা যেতে পারে মানে আমাদের দুটো জায়গায় থাকে। এটা বডির আউটার লাইনিং এ থাকে, আবার ইনার লাইনিংও থাকে। আউটার লাইনিং এ যারা থাকে তারা যে মূলত যে কাজটা করে সেটা প্রোটেকশন পারপাসে থাকে, অর্থাৎ সুরক্ষা প্রদানের জন্য। আর ইনার লাইনিং এ যারা থাকে তারা বিভিন্ন রকম কাজ করে, যেমন সিক্রিশন, এছাড়া অ্যাবজর্পশন, এরকম আরো বিভিন্ন রকমের কাজ দেখতে পাওয়া যায়। তার মানে মধ্যে কথা হলো আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু বা এপিডার্মাল টিস্যু মূলত যেটা হয় আমাদের টোটাল বডির যে কভারিং সেখানে রয়েছে। এছাড়া আমাদের বডির ভেতরে যেসব ইন্টারনাল অর্গান আছে সেই অর্গান গুলোরও কিন্তু আউটার লাইনিং এবং ইনার লাইনিং দুই জায়গাতেই আবরণী কলা দেখতে পাবো। সেকেন্ড যে টিস্যুটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু বা এটাকে যোগ কলা বলা হয়। এপিডার্মাল টিস্যুকে যেমন আবরণী কলা বলা হয়, কানেকটিভ টিস্যুকে যেমন বলা হয় কি না যোগ কলা। তার কারণ এই কিন্তু আমাদের বডির ভেতরে থাকা বিভিন্ন অর্গান এবং সিস্টেমের মধ্যে কানেকশন বা যোগাযোগ বজায় রাখে, সেই জন্য এটাকে কানেকটিভ টিস্যু বলা হচ্ছে। এই কানেকটিভ টিস্যু এর দেখা যায় দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সেলুলার পার্ট মানে কোষ দিয়ে তৈরি অংশ, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স মানে যেটাকে ধাত্র বলা হয়। তা সেই ধাত্রের কতটা পরিমাণে আছে, ধাত্রের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে একে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুকে ছোট করে আমরা সিটি লিখতে পারি। লুজ কানেকটিভ টিস্যু নাম্বার 1। এবং এখানে লুজ কেন না, এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্সের উপর যে সেলগুলো, সেই সেলগুলো কিন্তু লুজলি অ্যারেঞ্জ হয়ে রয়েছে, মানে ফাঁক 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 দিয়ে অবস্থান করছে। লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে আমাদের দুটো ভাগ করতে হবে, একটা হচ্ছে অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে অ্যাডিপোজ। তাহলে দুই রকমের আমরা লুজ কানেকটিভ টিস্যুর কথা আলোচনা করব ডিটেলে। এছাড়া দেখা যায় কি আরেকটা রয়েছে যেটাকে বলা হয় ফ্লুইড কানেকটিভ টিস্যু। বা এটাকে লিকুইড কানেকটিভ টিস্যু বলা যেতে পারে। এই ফ্লুইড কানেকটিভ টিস্যু তার মানে হচ্ছে ম্যাট্রিক্সটা কিন্তু তরলের মতন, একদম মানে লিকুইড নেচারের বলা যেতে পারে। এর মধ্যে আমাদের দুটোর পার্ট পড়তে হবে, এক হচ্ছে ব্লাড অর্থাৎ রক্তের কথা আমাদের পড়তে হবে, রক্ত একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। এছাড়া আমাদের লিম্ফ অর্থাৎ লসিকার কথাও কিন্তু পড়তে হবে। তাহলে সেকেন্ড যে টাইপের কানেকটিভ টিস্যুর কথা আমরা বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু, যেখানে ম্যাট্রিক্সটা কিন্তু লিকুইড নেচারের হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে যখন ম্যাট্রিক্সটা হবে ফাইব্রাস নেচারের, তখন সেটাকে বলা হয় ফাইব্রাস কানেকটিভ টিস্যু অর্থাৎ তন্তুময় যোগকলা যেটাকে বলা হয়। হ্যাঁ, তা এই ফাইব্রাস কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে ম্যাট্রিক্সটা ফাইব্রাস নেচারের হয়, তন্তুময় হয়। এর মধ্যে আমাদের লিগামেন্টের কথা পড়তে হবে, আর আমাদের টেন্ডনের কথা পড়তে হবে। টেন্ডন বা যেটাকে কন্ডোরা বলা হয়, সেই দুটো মূলত ফাইব্রাস কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে। কানেকটিভ টিস্যুর আর একটা যে ভাগ রয়েছে সেটা হচ্ছে যখন দেখা যাবে যে ম্যাট্রিক্সটা কম্প্যাক্ট প্রকৃতির, মানে একদম নিরেট প্রকৃতির, তখন সেটাকে নিরেট যোগকলা বা কম্প্যাক্ট কানেকটিভ টিস্যু বলা হয়, যার মধ্যে আমাদের অস্থির কথা পড়তে হবে, বোন, আর দ্বিতীয় হচ্ছে কার্টিলেজ। অস্থি এবং তরুণাস্থি দুটোই হচ্ছে কম্প্যাক্ট কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ে, যেগুলোকে ভারবাহী যোগকলাও বলা হয়। তার কারণ এরা আমাদের দেহের
যে ভার সেটা বহন করতে সাহায্য করে। তাহলে আমরা দ্বিতীয় নম্বর প্রাণী কলাটার বিষয়ে পড়লাম। আমাদের আবরণী কলা তার বিষয়ে পড়ে নেবার পর দেন কানেকটিভ টিস্যুতে আসতে হবে। সেই কানেকটিভ টিস্যুর আমাদের 4টে ডিফারেন্ট কিন্তু টাইপস এর কথা আলাদা করে আলোচনা করতে হবে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে তৃতীয় নম্বর যে ভাগটা আছে সেটা কিন্তু জেনে নেব। তৃতীয় ভাগটা হচ্ছে মাসকিউলার টিস্যু, অর্থাৎ যেটাকে আমরা পেশি কলা বলে থাকি। এটাও এক রকমের কলা। এই মাসকিউলার টিস্যু এর আবার 3টে ভাগ আছে। একটা হচ্ছে স্কেলিটাল টিস্যু বা স্কেলিটাল মাসল বলা যেতে পারে, মানে 3 রকমের মাসকুলার টিস্যু হয়। একটা স্কেলিটাল মাসল মানে আমাদের যে স্কেলিটন, যে কঙ্কাল, সেই কঙ্কালের উপরে কঙ্কালকে আবৃত করে রয়েছে যে মাসল, সেটাকে বলা হচ্ছে স্কেলিটাল মাসল বা ওটাকে রাফ মাসলও বলা হয়। আর একটা হচ্ছে মসৃণ পেশি বা স্মুথ মাসল। আর একটা আমাদের পড়তে হবে কার্ডিয়াক মাসল, বা যেটাকে আমরা হৃদপেশি বলে থাকি। হৃৎপিণ্ডের মধ্যে যে পেশিটা দেখতে পাওয়া যায়। তাহলে আমরা তৃতীয় নম্বর কলার ভাগটা পড়লাম, যেটা হচ্ছে পেশি কলা। আর লাস্ট চতুর্থ নম্বর যেটা হয় সেটা হচ্ছে নিউরাল টিস্যু। চতুর্থ নম্বর প্রাণী কলা যেটা, সেটা হচ্ছে নিউরাল টিস্যু বা এটাকে স্নায়ু কলা বলা হয়ে থাকে, যেটা মূলত উদ্দীপনা পরিবেশ থেকে গ্রহণ করে সেটা পরিবহনে সাহায্য করে। এই নিউরাল টিস্যুর মধ্যে আমাদের দুটো স্পেশাল সেলের কথা পড়তে হবে। নিউরাল টিস্যুটাই অ্যাকচুয়ালি একটা স্পেশালাইজড টিস্যু, বিশেষ ধরনের একটা কলা, যেটা কিন্তু ওই যেটা ইম্পালসটাকে কন্ডাক্ট করতে, পরিবহনে মূলত সাহায্য করে। নিউরাল টিস্যুর মধ্যে আমাদের নিউরনের কথা পড়তে হবে, যেটা অলরেডি আমরা ক্লাস 10-এ পড়েছি, আবারও একবার দেখে নিতে হবে। নিউরন বা স্নায়ু কোষ। আর একটা হচ্ছে গ্লিয়া সেল বা এটাকে নিউরোগ্লিয়া সেলও বলা হয়ে থাকে, যেটা অনেকটা ওই গ্লুয়ের মতন, গ্লু মানে আঠালো কোষের মতন, সেই জন্য গ্লিয়া কথাটা বলা হয়েছে। এই গ্লিয়া সেল আর নিউরন, এই দুটোর বিষয়ে পড়লে আমরা কিন্তু নিউরাল টিস্যু বিষয়ে জেনে নিতে পারবো। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে প্রাণী কলা প্রাণীতে থাকে, সেটা 4 রকমের হতে পারে। নাম্বার 1 হচ্ছে এপিডার্মাল টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু বা এপিডার্মিসও বলা হয় এটাকে, যেটাকে আমরা আবরণী কলা বলে থাকছি। এটা আমাদের যে ইন্টারনাল অর্গান আছে তার আউটলাইনে থাকে, আবার ইনার লাইনেও থাকে। এবং এই এপিডার্মাল টিস্যুর ক্যারেক্টার এবং বিভিন্ন টাইপের হয়ে থাকে, সেই টাইপগুলোর কথা আমরা আস্তে আস্তে আলোচনা করব। দেন কানেকটিভ টিস্যু, এটা মেইনলি 4টে টাইপের হয়, ডিপেন্ড করে ম্যাট্রিক্সের প্রকৃতি এবং অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে। দেন মাসকুলার টিস্যু, যেটার আবার 3টে ভাগ হয়, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল। আর লাস্টলি আমরা নিউরাল টিস্যু বা স্নায়ু কলার বিষয় পড়ব, যার মধ্যে আমাদের দুটো স্পেশাল সেলের কথা পড়তে হবে। নাম্বার 1 হচ্ছে নিউরন আর নাম্বার 2 হচ্ছে গ্লিয়া সেল। আমরা নেক্সট ভিডিওতে মূলত এপিথেলিয়াল টিস্যু আবরণী কলাটাকে দিয়ে শুরু করব।